আসসালামু আলাইকুম ছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো আশা করি। আজকে প্রাণীবিদ্যা বিষয়ে পঞ্চম চ্যাপ্টার হিউম্যান ফিজিওলজি রেসপিরেশন অ্যান্ড ব্রিদিং চ্যাপ্টারের আজকে শেষ একটি টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হলো কন্ট্রোল আর রেগুলেশন অফ ভেন্টিলেশন। কন্ট্রোল কি? কন্ট্রোল এই যে আমরা প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেনকে ভেতরে নিচ্ছি এবং নিঃশ্বাস কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি, এই ব্যাপারগুলি কি আমরা সচেতনভাবে করি সবসময়? এই প্রশ্বাস এবং নিঃশ্বাসে সর্বোচ্চ 5 সেকেন্ড সময় লাগে। এই 5 সেকেন্ড সময়ে আমরা কি প্রতি 5 সেকেন্ড পর পর অ্যাক্টিভলি প্রশ্বাস সচেতনভাবে প্রশ্বাস নিই বা নিঃশ্বাস ছাড়ি? এই ব্যাপারটিকে আমরা সচেতনভাবে করতে পারি? আসলে আমরা এটা করতে পারি না। তো এটি কে করছে? হু অ্যান্ড হুইচ ইজ কন্ট্রোলিং দিস প্রসেস? এই বিষয়টি আমরা আজকের পাঠে আলোচনা করব। তো ফুল প্রসেসটি আলোচনা করার আগে আমরা দেখি যে কন্ট্রোলটা কি এবং কন্ট্রোল কেন প্রয়োজন। আমরা যখন প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন দেহের ভিতরে নিচ্ছি, তখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা এটাকে প্রশ্বাসটা চালু রাখতে পারি। দেন কিছুক্ষণ পরেই আমরা কিন্তু আর অক্সিজেনকে ভিতরের দিকে নিতে পারি না। কেন নিতে পারি না? এখানে প্রাইমারিলি ইট সিমস দ্যাট দ্য রেট অফ অক্সিজেন ইজ ইনসিগনিফিক্যান্ট ইন দ্য হোল প্রসেস অফ respiration. But that's not true exactly, because there is a limit of alveoli to hold, to contain the oxygen in a limited extent. তো সেই কারণে যখন প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন ফুসফুসের মধ্যে যায়, তখন অ্যালভিওলাসগুলি শটান হয়ে পড়ে, ফুলে যায়। ফুলে গিয়ে এর একটি ক্ষমতা, এর লিমিট রয়েছে। এটি ফুলে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ফুলে যেতে পারে, তারপরে তো এগুলো নষ্ট হয়ে যাবে। সুতরাং তার কিছুক্ষণের মধ্যেই অক্সিজেনটাকে ভিতরে ঢুকানো বন্ধ করে দেওয়া প্রয়োজন। তা না হলে যেখানে গিয়ে অক্সিজেনটা হোল্ড করছে, যেখানে যে থাকছে, সেই জায়গাটা তো নষ্ট হয়ে যাবে। এই কারণেই ঠিক তার পরবর্তীতেই নিঃশ্বাস কার্যক্রমটি শুরু হয় এবং সেখানে আবার আরেকটি ব্যাপার রয়েছে। রক্তের মধ্যে কিছু কেমোরিসেপ্টর থাকে, যারা কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে জানিয়ে দেয় মস্তিষ্ককে যে আমাদের আসলে নিঃশ্বাস কার্যক্রমটি শুরু করতে হবে। এভাবেই আসলে প্রশ্বাস এবং নিঃশ্বাস একটি ছন্দময় গতিতে এর কার্যক্রমটি এগিয়ে চলে। কিন্তু এটি আমরা অ্যাক্টিভলি বা সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে পারি না। এটি আমাদের মস্তিষ্ক আমাদেরকে না জানিয়েই এই কার্যক্রমটি সর্বসময় করে যাচ্ছে, সব সময় এই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছে। তো মস্তিষ্কের কোন জায়গাটি এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, সেটি আমাদের আজকে পাঠের আলোচনা। এটি হচ্ছে আমাদের মস্তিষ্ক। এটা অগ্র মস্তিষ্ক আমরা জানি, আর এটি হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে দুটি অংশ রয়েছে। একটা হচ্ছে পন্স এই এলাকা, আরেকটি হচ্ছে মেডুলা। এই দুটি পশ্চাৎ মস্তিষ্কের এই দুটি অংশই আমাদের এই কন্ট্রোল অ্যান্ড রেগুলেশন অফ ভেন্টিলেশন কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত। এই পন্স এবং মেডুলাতে কয়েকটি নিয়ন্ত্রণ সেন্টার রয়েছে, কেন্দ্র। এই যাবতীয় বিষয়গুলোই নিয়ন্ত্রণ করার জন্য এখানে কেন্দ্র রয়েছে। এটি যদি আমরা এই পন্স এবং মেডুলা এই অংশটাকে যদি আমরা এখানে একটু ইলাবোরেট করে দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে 4টি সেন্টার দেখা যাচ্ছে। এর মধ্যে পন্সে থাকে 2টো আর মেডুলা অংশে থাকে 2টো সেন্টার। এই পন্সের একটা সেন্টারের নাম হচ্ছে নিউমোট্যাক্সিক, আরেকটি সেন্টারের নাম হচ্ছে অ্যানিউস্টিক। আর মেডুলাতে যে দুটি অংশ রয়েছে, এই দুটি অংশের নাম হচ্ছে, একটার নাম নিঃশ্বাস কেন্দ্র বা ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, যেটাকে আমরা সংক্ষেপে VRG বলে থাকি। আরেকটি হচ্ছে প্রশ্বাস সেন্টার, যেটার নাম হচ্ছে
ডরসাল রেসপিরেটরি গ্রুপ, বা আমরা সংক্ষেপে DRG এটি বলে থাকি। এই 4টি সেন্টার, মস্তিষ্কের এই 4টি সেন্টার বা কেন্দ্রই এই পুরো প্রসেসটাকে হ্যান্ডেল করে। তো আমরা যদি প্রথমে একটি সেন্টার থেকে, এবং এটি পর্যায়ক্রমে আবর্তিত হয়, এটি পর্যায়ক্রমে একজন যদি সক্রিয় হয় তাহলে অপর সেন্টারটি অবভিয়াসলি এটি অবদমিত হয়ে থাকে, নিশ্চুপ হয়ে থাকে, তার কাজটি সে করে না। আরেকটি সেন্টার যখন কাজটা করে তখন সে তার কাজটি করে না, বিশেষ করে প্রশ্বাস এবং নিঃশ্বাস সেন্টারটি। তো আমরা যদি ধরি যে প্রথমে, তার আগে বলা দরকার যে এই পুরো নিয়ন্ত্রণটি দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে নিউরাল কন্ট্রোল বা স্নায়বিক নিয়ন্ত্রণ, আর 2 নম্বরটা হচ্ছে কেমোরিসেপ্টরস কন্ট্রোল বা রাসায়নিক উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রণ। তো আমরা যদি নিউরাল কন্ট্রোল বা স্নায়ু দ্বারা যে নিয়ন্ত্রণটা হচ্ছে সেটি নিয়ে যদি আমরা আগে আলোচনা করি, তাহলে ব্যাপারটি এরকম হয় যে পন্সে যে সেন্টারটি রয়েছে অ্যানিউস্টিক সেন্টার, এই অ্যানিউস্টিক সেন্টার হচ্ছে সূত্রপাত, অর্থাৎ এখান থেকেই এই পুরো প্রসেসটার সূত্রপাত এখান থেকে হয়। অ্যানিউস্টিক সেন্টার যে কোনো কারণে, এটা আমরা পরে আসবো, কারণ এই অ্যানিউস্টিক সেন্টার এমনিতেই কাজ শুরু করে না, এটা একটা উদ্দীপনা লাগে, এবং সেই উদ্দীপকটি আসে অন্যখান থেকে, কেমোরিসেপ্টর থেকে, সেটা আমরা পরে আলোচনা করছি। তাহলে ধরে নিই অ্যানিউস্টিক সেন্টার কোনো একটি উদ্দীপক দ্বারা উদ্দীপিত হয়ে এই উদ্দীপনাটি প্রশ্বাস কেন্দ্রে নিয়ে যায়। যেই মাত্র অ্যানিউস্টিক সেন্টার এই তথ্যটি প্রশ্বাস কেন্দ্রে দেয় যে প্রশ্বাস কেন্দ্র তার কার্যক্রমটি চালু করুক, দেন প্রশ্বাস কেন্দ্র একই সঙ্গে দুটো কাজ করে। প্রাথমিক অবস্থায় প্রথমে আগে প্রশ্বাসের জন্য যে কাজ করা দরকার সেই কাজটি আগে নির্দেশনা দেয়। অর্থাৎ আমরা যদি এই নিঃশ্বাস এবং প্রশ্বাস কেন্দ্রটিকে এভাবে দেখি, যদিও আসলে এভাবে থাকে না, থাকে হচ্ছে অল্টারনেট, একদমই বিপরীত পার্শ্বে, অর্থাৎ এই মেডুলার উপরে ডরসাল পৃষ্ঠীয় দিকে থাকে প্রশ্বাস কেন্দ্র, আর তার ঠিক অপোজিটে ভেন্ট্রাল অঙ্কীয় দিকে থাকে নিঃশ্বাস কেন্দ্র। কিন্তু দেখার সুবিধার্থে আমরা এইভাবে দেখছি যে যখনই প্রশ্বাস কেন্দ্র এই তথ্যটি অ্যানিউস্টিক সেন্টার থেকে পেয়ে যায় যে এখন তার কাজটি শুরু করতে হবে, তার প্রথম যে কাজটি, দুটো কাজের মধ্যে প্রথম কাজটি হচ্ছে প্রশ্বাসের জন্য জড়িত, এর আগের ক্লাসে আমরা ডিটেইলস এটি আলোচনা করেছিলাম, প্রশ্বাসের জন্য জড়িত যে স্নায়ুগুলি এই প্রশ্বাস কেন্দ্র থেকে, অর্থাৎ মাথার মস্তিষ্ক থেকে বেরিয়ে আসে, এর মধ্যে দুটি স্নায়ু, একটা হচ্ছে ফ্রেনিক স্নায়ু, এই যে এটির নাম হচ্ছে ফ্রেনিক স্নায়ু। এই ফ্রেনিক স্নায়ু সরাসরি যায় ডায়াফ্রামে। আরেকটি হচ্ছে বহি ইন্টারকোস্টাল স্নায়ু, যেটি যায় হচ্ছে বহি ইন্টারকোস্টাল পেশিতে। আমরা গতদিনে দেখেছিলাম প্রশ্বাসের জন্য এর বহিস্থ যে ইন্টারকোস্টাল পেশিটি রয়েছে এটিকে সংকুচিত করা প্রয়োজন, করলে পরে এই বক্ষপিঞ্জরগুলি উপরের দিকে উঠে আসবে, তার সঙ্গে সঙ্গে ডায়াফ্রামকে নিচের দিকে নামিয়ে ফেলতে হবে, তাহলে প্রশ্বাস কার্যক্রমটি চালু হবে, অর্থাৎ ফুসফুস বড় হয়ে যাবে, অক্সিজেন ভেতরে ঢুকবে। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম। তো সেই কাজটি এখানে প্রশ্বাস সেন্টারটি একই সঙ্গে শুরু করছে। একটা হচ্ছে ফ্রেনিক স্নায়ুকে পাঠিয়ে দিচ্ছে ডায়াফ্রাম নিচের দিকে নেমে যাও, আরেকটি হচ্ছে বহিস্থ ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে ইন্টারকোস্টাল পেশিতে নিয়ে যাচ্ছে, যার কারণে পেশি সংকুচিত হচ্ছে, যার কারণে প্রশ্বাস কার্যক্রমটি চালু হচ্ছে। অর্থাৎ এখানে প্রশ্বাস কার্যক্রম শুরু হয়ে গেছে। কিন্তু আমরা বলেছিলাম প্রশ্বাস কেন্দ্র এই খবরটাই পাওয়ার সঙ্গে সঙ্গে দুটো কাজ করে। একটি কাজ হচ্ছে এটি, আরেকটি কাজ হচ্ছে সে এই নিউমোটক্সিকে খবরটি পাঠিয়ে দেয় যে আমার কিন্তু কার্যক্রমটি শুরু এবং প্রায় শেষ, কারণ 3 সেকেন্ড মাত্র সময় লাগে এই প্রশ্বাসের মাধ্যমে, 3 সেকেন্ডের মধ্যে এই কার্যক্রমটি হয়ে যায়। অর্থাৎ এখান থেকে নিউমোটক্সিকেও সে খবরটি পাঠিয়ে দেয় যে আমার এখানে কার্যক্রমটি শুরু হয়ে গেছে। নিউমোটক্সিক সেন্টার এটি সরাসরি অ্যানিউস্টিককে পাঠায়, যাতে করে অ্যানিউস্টিক আর উদ্দীপনা প্রশ্বাস কেন্দ্রে না পাঠায়
কারণ একবার প্রশ্বাস শুরু হয়ে গেছে, এটি নিঃশ্বাস আবার কমপ্লিট না হওয়া পর্যন্ত প্রশ্বাস নেওয়া যাবে না। কারণ ওই যে বলেছিলাম, আমাদের অ্যালভিওলাসের একটি লিমিটেশন রয়েছে বায়ুকে ধরে রাখার। তো সেই লিমিট, ফুল ক্যাপাসিটি, এই ফুসফুসের ফুল ক্যাপাসিটি হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ, একদম ক্যালকুলেটেড 6.8 লিটার অক্সিজেন সে ধারণ করতে পারে। সেক্ষেত্রে একটি অ্যালভিওলাসের তো আরও অনেক। তাহলে কম অ্যানিউস্টিক সেন্টার মূলত দুটি জায়গা থেকে তাহলে উদ্দীপনা পাচ্ছে। একটা হচ্ছে কেমোরিসেপ্টর দ্বারা উদ্দীপিত হয়ে সে প্রশ্বাস কেন্দ্রকে এই খবরটি দিচ্ছে, প্রশ্বাস কার্যক্রম চালু করো। আবার ঠিক অপোজিটভাবে এই প্রশ্বাস কেন্দ্র যখন চালু হয়ে যায়, দেন প্রশ্বাস কেন্দ্র এটা নিউমোটক্সিককে বলে দেয় যে এটি আমার কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পথে। তখন নিউমোটক্সিক অ্যানিউস্টিককে সংবাদটি দেয় প্রশ্বাস কার্যক্রমের জন্য, আর প্রশ্বাস কেন্দ্রকে এই মুহূর্তে বলার কোনো প্রয়োজন নেই। এই দুটি জায়গা থেকে অ্যানিউস্টিক এই তথ্যটি পায়। যখন সে এদিক থেকে পায় উদ্দীপনা কেমোরিসেপ্টর থেকে, তখন সে চালু করতে বলে প্রশ্বাস কেন্দ্রকে। আর যখন সে নিউমোটক্সিক থেকে উদ্দীপনা পায়, তখন কিন্তু আসলে প্রশ্বাস কেন্দ্রে সে উদ্দীপনাটা পাঠানো বন্ধ করে দেয়। কারণ সে জানে যে প্রশ্বাস কেন্দ্র আর প্রশ্বাস কার্যক্রম এখন চালাতে পারবে না, আরেকটি নিঃশ্বাস কার্যক্রম শেষ হওয়ার পরে তাকে নির্দেশনাটি দিতে হবে, এবং সে এই নির্দেশনা এখান থেকে না পাওয়ার আগ পর্যন্ত নির্দেশনা আর প্রশ্বাস কেন্দ্রে অ্যানিউস্টিক সেন্টার আর দেবে না। এটি হচ্ছে প্রশ্বাস কার্যক্রম। আর আমরা জানি যে নিঃশ্বাস কার্যক্রমটি মূলত একটি নিষ্ক্রিয় পদ্ধতি, নিষ্ক্রিয় প্রসেস বা রিল্যাক্সেশন। এই প্রশ্বাস কার্যক্রম যখন হচ্ছে না, কার্যক্রমটি সঠিকভাবে বা অ্যাক্টিভলি কাজ করছে না, তখন এই পেশিগুলি, যে প্রশ্বাসের কাজে জড়িত যে অঙ্গগুলি রয়েছে, তাদের রিল্যাক্সেশনের মাধ্যমে আসলে নিঃশ্বাস পদ্ধতিটি কিন্তু নিষ্ক্রিয়ভাবে হয়ে যায়। তবুও নিঃশ্বাস সেন্টার যখন প্রশ্বাস সেন্টারের কাছ থেকে এই তথ্যটি পায় যে প্রশ্বাসের কাজ শেষ হয়ে গেছে, তখন নিঃশ্বাস সেন্টার বা ভিআরজি এটি দুর্বলভাবে শুধু একটি জায়গাতে স্নায়ুর মাধ্যমে খবরটি পাঠায় যে নিঃশ্বাস কার্যক্রম এখন শুরু করতে হবে। এই স্নায়ুটির নাম হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল স্নায়ু, যেটি মূলত যায় হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল পেশিতে, যে পেশিগুলো অবস্থান করছে খাঁচার ভেতরের দিকে। অর্থাৎ নিঃশ্বাস কার্যক্রমটি মূলত এই যে পেশিটি সংকুচিত হয়ে গেছিল সেটি নেমে আসা, এবং এই যে ডায়াফ্রাম যেটি নিচের দিকে নেমে গেছিল সেটি চলে আসা, উপরের দিকে চলে আসা, এবং এই রিবগুলি যা প্রশ্বাসের সময় উত্তোলিত হয়েছিল এটি মূলত আবার নিচের দিকে নামিয়ে আনা। এই নামিয়ে আনার কাজ করার জন্য এটি কিছুটা ভূমিকা রেখে থাকে। তা হচ্ছে এই ভেতরের দিকে, খাঁচার ভেতরের দিকে, পশুকার ভেতরের দিকে যে পেশিগুলো রয়েছে, যার নাম হচ্ছে ইন্টারকোস্টাল পেশি, ইন্টারনাল, এই পেশিগুলি তাতে করে একটু সংকুচিত করলে এই রিবগুলি যা উত্তোলিত হয়েছিল তার নিচের দিকে নেমে আসতে কার্যকরভাবে কাজ করবে। এই নিঃশ্বাস সেন্টারটি শুধু এই একটি পেশিকেই এই খবরটি জানিয়ে দেয় যে নিঃশ্বাস কার্যক্রমটি এখন শুরু করা হোক বা নিঃশ্বাস কার্যক্রমটি চালু করা হোক। কারণ অন্য পেশিগুলিতে আসলে প্রশ্বাস কেন্দ্রের উদ্দীপনা না পাওয়ার অভাবে এমনিতেই রিল্যাক্স করছে পেশিগুলি, আর রিল্যাক্স করার কারণে এমনিতেই রিবগুলি নেমে আসছে, এবং যে ডায়াফ্রামকে টেনে নামিয়েছিল ডায়াফ্রামকেও উপর দিকে উঠে আসছে, কারণ এখানে প্রশ্বাস কেন্দ্র আর নির্দেশনা পাঠাচ্ছে না সংকুচিত হওয়ার ফলে, আলটিমেটলি এটা উপরের দিকে স্বাভাবিক অবস্থায় চলে আসছে। ফলে এই গহ্বরের আয়তন হ্রাস পাচ্ছে এবং ফুসফুসের উপরে চাপ সৃষ্টি হচ্ছে, এবং কার্বন ডাইঅক্সাইড তার ট্রাকিয়া দিয়ে, নাসারন্ধ্র দিয়ে দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ নিঃশ্বাস কার্যক্রমটি কিন্তু মূলত একটি নিষ্ক্রিয় পদ্ধতি, যা প্রশ্বাস কেন্দ্রের সক্রিয়তার অভাবে এই কাজটি পরিচালিত হয়ে থাকে। এখন আমরা আসি যেটি থেকে আমরা শুরু করেছিলাম, অর্থাৎ কেমোরিসেপ্টর। অ্যানিউস্টিক নিঃশ্বাস কার্যক্রম যদি একবার হয়ে যায়, তাহলে আবার কখন প্রশ্বাস শুরু হবে? এই অ্যানিউস্টিক যখন আবার প্রশ্বাস কেন্দ্রকে খবর দিবে। কিন্তু সেই অ্যানিউস্টিক আমরা দেখেছিলাম আগে যে কোনো একটি মাধ্যম থেকে উদ্দীপনা পেয়েছিল। সেটি কোন মাধ্যম থেকে সেটি আমরা আলোচনা করিনি, সেটা হচ্ছে এই 2 নাম্বার, যার নাম হচ্ছে কেমোরিসেপ্টরস কন্ট্রোল। এই কেমোরিসেপ্টরসগুলি মস্তিষ্কে থাকে না, এটা আমরা দেখেছি সম্পূর্ণটাই হচ্ছে মস্তিষ্কের স্নায়ুগুলি দ্বারা নিয়ন্ত্রিত বা পদ্ধতি। কিন্তু এই কেমোরিসেপ্টরসগুলি মস্তিষ্কে থাকে না, এটি মূলত থাকে হচ্ছে রক্তের মধ্যে। আমাদের ব্লাড পাম্পিং মেশিন যেটাকে বলা হয় সেটা হচ্ছে হার্ট। এই হার্ট থেকে একটি বড় ধমনী
প্রথমে আগে বের হয়, যার নাম হচ্ছে মহাধমনী। এই মহাধমনীটি হার্ট থেকে বেরিয়েই এই কতগুলি জায়গা রয়েছে যেখানে স্ফীত হয়ে যায়, একটু স্ফীত হয়, যেখান থেকে বিভিন্ন প্রকার ধমনী বের হয়, ছোট ছোট ধমনী বের হয়। তো এই স্ফীত জায়গাগুলোকে বলা হয় অ্যাওর্টিক আর্চ। অ্যাওর্টিক আর্চ বলা হয় এগুলোকে। এখানে কতগুলি উপাদান থাকে যেগুলোর নাম হচ্ছে অ্যাওর্টিক বডিজ। আর এই মহাধমনী হাড় থেকে বেরিয়েই ঘাড়ের দুপাশ দিয়ে দুটি ধমনী মস্তিষ্কের দিকে অগ্রসর হয়। এই দুই ধমনীকে বলা হয় ক্যারোটিড ধমনী। এই ক্যারোটিড ধমনীরও গোড়ার অংশে মস্তিষ্কের সংযোগস্থলে এখানে দুটি অংশ থাকে, এর নাম হচ্ছে ক্যারোটিড বডিজ। এই ক্যারোটিড বডিজ এবং অ্যাওর্টিক বডিজ এই দুই অংশই মূলত এই কেমোরিসেপ্টরস হিসেবে কাজ করে। অর্থাৎ কিছু কেমোরিসেপ্টর তাদেরকে বলা হয় যারা আসলে কোনো রাসায়নিক বস্তুর প্রতি সংবেদনশীল। এরা অতিমাত্রায় কার্বন ডাই অক্সাইডের প্রতি সংবেদনশীল। এই ক্যারোটিড বডিজ এবং অ্যাওর্টিক বডিজ এরা রক্তে কার্বন ডাই অক্সাইডের প্রতি, যখনই কার্বন ডাই অক্সাইড রক্তের মধ্যে বেশি হয়ে যায় তখনই এরা তার প্রতি সংবেদনশীলতা দেখায়। সংবেদনশীলতা বলতে এরা দ্রুত এই খবরটা পাঠায় যেখানে গেলে কার্বন ডাই অক্সাইড কমে যাওয়ার সম্ভাবনা আছে। এখন এরা আসলে কার্বন ডাই অক্সাইডের প্রতি কেন? কার্বন ডাই অক্সাইড আমরা জানি যে যখনই কলাকোষে অক্সিজেন তো চলে গেল, প্রশ্বাসের মাধ্যমে কলাকোষে চলে গেল, সেখানে গ্লাইকোলাইসিস ক্রেবস চক্র হবে, হওয়ার পরে সেখানে বাই প্রোডাক্ট কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। কার্বন ডাই অক্সাইড কলাকোষে অবস্থান করবে না, সঙ্গে সঙ্গে রক্তে পার হয়ে যাবে। আর রক্তে আসা মাত্র কার্বন ডাই অক্সাইড পানির সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড হয়ে যায়। আর কার্বনিক, এটা আমরা গ্যাসীয় পরিবহন, ট্রান্সপোর্টেশন অফ গ্যাস এখানে আলোচনা করেছিলাম। কার্বনিক অ্যাসিডটাও আবার কার্বনিক অ্যাসিড থাকবে না, এটিও কিছুক্ষণের মধ্যেই এটি প্রোটন এবং বাইকার্বনেট আয়ন হয়ে যাবে। এই প্রোটন, হাইড্রোজেন পজিটিভ আয়ন, এই প্রোটন এবং কার্বনিক অ্যাসিড এই দুটোর প্রতি এই বডিজ ব্যাপক সংবেদনশীলতা দেখায়। রক্তের মধ্যে উপস্থিত হলেই সে এটি, যাতে এটি আর বেশি ঘনত্ব পরিমাণে বাড়তে না পারে সেজন্যই সে এই তথ্যটি স্নায়ুর মাধ্যমে এটি নিয়ে যায় অ্যাওর্টিক অ্যানিউস্টিক সেন্টারে, অর্থাৎ মস্তিষ্কের পন্সে অবস্থিত অ্যানিউস্টিক সেন্টারে সে এই তথ্যটি পাঠিয়ে দেয় যে আমাদের রক্তে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি দেখা যাচ্ছে। অতএব এটাকে প্রশমিত করার জন্য 1 নম্বর প্রশ্বাস কার্যক্রম বন্ধ হয়ে আছে, এজন্য নিঃশ্বাস কার্যক্রম আলটিমেটলি শুরু হয়ে গেছে, কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবেই। কিন্তু তাছাড়াও যাতে আরও কার্বন ডাই অক্সিজেন এসে এই প্রশমতাটি দান করে, এই কারণে এই অ্যানিউস্টিক সেন্টারকে এভাবেই এই কেমোরিসেপ্টরস দ্বারা এই উদ্দীপনাটি এই হার্টের এই ক্যারোটিড ধমনী এবং অ্যাওর্টিক আর্চ থেকে এই উদ্দীপনাটি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে যায়। মস্তিষ্ক বলতে আমরা পন্সের যে অ্যানিউস্টিক সেন্টারের কথা বলেছিলাম, যেটি মূলত শুরু করে প্রশ্বাসের সূত্রপাত ঘটায়, সেই জায়গাতে গিয়ে প্রশ্বাস কার্যক্রম শুরু করবার জন্য যে উদ্দীপনা সেটি মূলত এটিকে দিয়ে থাকে। এবং অ্যানিউস্টিক সেন্টার যখনই এটা এই মাধ্যম থেকে উদ্দীপনাটি পায় সঙ্গে সঙ্গে সে প্রশ্বাস কেন্দ্রে এই খবরটি দেয় যে প্রশ্বাস কার্যক্রম চালু করা হোক। কারণ এই অ্যানিউস্টিক সেন্টার নিউমোটক্সিক থেকে যখন উদ্দীপনা পেয়েছিল তখন কিন্তু সে প্রশ্বাস কেন্দ্রে আর এই তথ্যটি পাঠিয়েছিল না, যাতে করে প্রশ্বাস কেন্দ্র বন্ধ হয়ে যায়, তার কার্যক্রমটি বন্ধ রাখে। এই প্রশ্বাস কেন্দ্রকে আবারও চালু করার ক্ষেত্রে যখন সে আবার এই কেমোরিসেপ্টরস দ্বারা এই স্নায়ুর মাধ্যমে উদ্দীপনাটি পায়, সেই মুহূর্তে সে আবার প্রশ্বাস কেন্দ্রে এই উদ্দীপনাটি পাঠায় যে প্রশ্বাস কার্যক্রমের সঙ্গে জড়িত যে অংশগুলি রয়েছে সেই কার্যক্রমটি আবার শুরু করা হোক। তাহলে এই যে অক্সিজেন ভিতরে প্রবেশ করার যে কার্যক্রমটি সেটি আবার শুরু হবে। এভাবেই আমাদের নিউরাল এই ভেন্টিলেশনের ক্ষেত্রে নিউরাল কন্ট্রোল অর্থাৎ স্নায়বিক যে কন্ট্রোলটি এবং কেমোরিসেপ্টরস দ্বারা কন্ট্রোলটি, এই দুই কন্ট্রোলের সমন্বিতভাবে কাজ করে এই পুরো কার্যক্রমটি কমপ্লিট করে। আর এভাবেই এই কন্ট্রোলটি ভেন্টিলেশনের কার্যক্রমটি একের পর একটি প্রশ্বাসের পরপরই নিঃশ্বাস, নিঃশ্বাসের পরপরই আবার প্রশ্বাস, এই কার্যক্রমটি ঠিক এভাবেই ছন্দময় গতিতে এগিয়ে চলে। ঠিক আছে, আজকে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি অধ্যায়গুলি প্রায় সবগুলোই শেষ। তোমরা সবাই ভালো থাকবে এবং পড়াশোনা আবার তোমরা ভালোভাবে করতে থাকবে। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের।